আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কোরিয়ান্ডার পাউডার বা ধনিয়ার গুঁড়া, আমরা প্রায় এই ধনিয়ার গুঁড়াকে মশলা হিসেবে ব্যবহার করে থাকি। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ধনিয়ার গুঁড়া উৎপাদন করে থাকে এবং এটাকে প্যাকেট করে বাজারজাত করে থাকে। আমরা মূলত আজকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে ধনিয়ার গুঁড়া যদি আমি উৎপাদন করতে চাই বা আমার প্রতিষ্ঠান যদি ধনিয়ার গুঁড়া উৎপাদন করে থাকে, তাহলে আমাকে অবশ্যই কোন কোন বিষয়গুলো মানতে হবে এবং সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই বাংলাদেশের স্ট্যান্ডার্ড বা বিডিএস অনুযায়ী হতে হবে। তো আমরা আজকে যে মূলত যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বিএসটিআই কর্তৃক প্রবর্তিত বাংলাদেশের যেই স্ট্যান্ডার্ডটি রয়েছে যেটি ধনিয়ার গুঁড়াকে প্রেসক্রাইব করে, সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। কোরিয়ান্ডার পাউডার বা ধনিয়ার গুঁড়ার জন্য বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা বিডিএস 1084/2015। এটি হচ্ছে ফার্স্ট রিভিশন, যেটি 9 আগস্ট 2015-তে রিভাইজ করা হয় এবং বর্তমানে এই 2015-এ যে ফার্স্ট রিভিশনটি রয়েছে সেটি হচ্ছে আপডেটেড বিডিএস হিসাবে প্রচলিত রয়েছে। তো আমরা আজকে এই বিডিএস এর অভ্যন্তরে বিভিন্ন ক্লোজে কোন কোন বিষয়গুলোকে মেনশন করা হচ্ছে এবং কোন বিষয়গুলোকে আমাদের মেনে চলতে হবে সেই বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা জেনে নেব যে ক্লোজগুলোতে কি রয়েছে এবং সেখানে কোন স্ট্যান্ডার্ডগুলো বলা হচ্ছে। বিডিএস 1084-এ ক্লোজ নাম্বার 1-এ স্কোপে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে দিস স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড মেথড অফ টেস্ট অ্যান্ড স্যাম্পলিং ফর কোরিয়ান্ডার পাউডার। অর্থাৎ এই স্ট্যান্ডার্ডটি হচ্ছে কোরিয়ান্ডার পাউডার বা ধনিয়ার গুঁড়ার যেই টেস্টিং রয়েছে, যে স্যাম্পলিং রয়েছে বা এটার যে উৎপাদনের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেই বিষয়গুলোকেই প্রেসক্রাইব করে। এবং পাশাপাশি 1.2-তে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে এই স্ট্যান্ডার্ডটি কোনো হোল কোরিয়ান্ডার অর্থাৎ আস্ত ধনিয়াকে প্রেসক্রাইব করবে না বা কভার করবে না। ক্লোজ নাম্বার 2-তে রেফারেন্স সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডটিতে যদি কোনো বিডিএস ক্লোজ অ্যালাইন থাকে সেটাকে এখানে রেফারেন্স হিসেবে বোঝানো হচ্ছে এবং যেটা একটা অ্যানেক্সচারের মাধ্যমে দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি কী কী বিডিএস এই বিডিএসের সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। লাইক এসে ধরুন যে যদি আমরা কোরিয়ান্ডার পাউডারকে হাইজিনিক ওয়েতে উৎপাদন করতে চাই তাহলে সেখানে কিন্তু বিডিএস 822 যেটা হাইজিনের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে। তো এই জিনিসটাই হচ্ছে রেফারেন্সে বোঝানো হচ্ছে যে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কী কী বিডিএস রয়েছে যেটা এটাকে এস্টাবলিশ করার জন্য প্রয়োজন। ক্লোজ নাম্বার 3-তে রিকোয়ারমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লোজ। এখানে সাধারণত কোরিয়ান্ডার পাউডার কি, সেটা কী ধরনের পাউডার হবে, এটার কী কী টেস্ট হবে, এটার কী কী কোয়ালিটি প্যারামিটার রয়েছে এবং এটার কী কী স্ট্যান্ডার্ড রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝানো হয়। তো আমরা ক্লোজ নাম্বার 3-র যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেটা সম্পর্কে জানবো। এখানে প্রথমেই 3.1-এ যে ডেসক্রিপশনটি দেওয়া হচ্ছে কোরিয়ান্ডার পাউডার সম্পর্কে সেটি হচ্ছে দ্য কোরিয়ান্ডার পাউডার shall be prepared by grinding clean and dry coriander fruits. The color of material shall be yellow brown to light brown. অর্থাৎ কোরিয়ান্ডার পাউডারটি কিন্তু যে কোরিয়ান্ডার ফ্রুটস রয়েছে সেটা থেকেই আসতে হবে বা তৈরি করতে হবে এবং সেটা ইয়েলো ব্রাউন থেকে লাইট ব্রাউন কালারের হতে হবে। এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। নেক্সট 3.2-তে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে টেস্ট অ্যান্ড ফ্লেভার। দ্য কোরিয়ান্ডার পাউডার শ্যাল হ্যাভ ইটস ক্যারেক্টারিস্টিক্স প্লেজেন্ট টেস্ট অ্যান্ড ফ্লেভার। ইট শ্যাল বি ফ্রি ফ্রম মাস্টি অডর। অর্থাৎ কোরিয়ান্ডার পাউডারের নিজস্ব যেই টেস্ট এবং ফ্লেভার রয়েছে সেটি আমরা যে পাউডারটি তৈরি করবো সেখানে থাকতে হবে। ক্লোজ নাম্বার 3.3-তে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে ফ্রি ফ্রম মোল্ড অ্যান্ড ইনসেক্ট। দ্য কোরিয়ান্ডার পাউডার শ্যাল বি ফ্রি ফ্রম ডার্ট, মোল্ড, গ্রোথ অ্যান্ড ইনসেক্ট ইনফেস্টেশন। ইট শ্যাল বি ফ্রি ফ্রম এক্সটার্নিয়াস ম্যাটার, অ্যাডেড কালারিং ম্যাটার অ্যান্ড প্রিজারভেটিভস। অর্থাৎ আমাদের প্রস্তুতকৃত কোরিয়ান্ডার পাউডারটি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারবে না এবং কোনো ইনসেক্ট ইনফেস্টেশন এখানে হতে পারবে না এবং পাশাপাশি এটাতে কোনো এক্সটার্নিয়াস ম্যাটার আমরা ইউজ করতে পারবো না, লাইক যে কোনো কালার বা কোনো আদার্স থিং আমরা এখানে ইউজ করতে পারবো না। এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। এবং 3.4-এ কোরিয়ান্ডার পাউডারের ফাইননেস সম্পর্কে বলা হচ্ছে দ্য কোরিয়ান্ডার পাউডার শ্যাল বি গ্রাউন্ড টু সাচ এ ফাইননেস দ্যাট অল অফ ইট পাস
throughout a 5 micron sieve and nothing remains on the sieve. অর্থাৎ যখন আমরা 500 মাইক্রনে কোনো চালনি দিয়ে কোরিয়ান্ডার পাউডারকে চালবো তখন সকল পাউডার ওই চালনি দিয়ে পাস হতে হবে। ক্লোজ নাম্বার 3.5 এ যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে কোরিয়ান্ডার পাউডারকে অবশ্যই একটি হাইজেনিক কন্ডিশনে এটাকে প্রস্তুত করতে হবে বা ম্যানুফ্যাকচারিং করতে হবে এবং সেই হাইজেনিক কন্ডিশনটা অবশ্যই BDS 822 এর যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেটা মেনটেন করে করতে হবে। নেক্সট যে ক্লোজটি রয়েছে ইম্পর্টেন্ট ক্লোজ নাম্বার 3.6, যেখানে একটা টেবিল রয়েছে এবং সেখানে কোরিয়ান্ডার পাউডারের যেই কোয়ালিটি প্যারামিটারগুলো রয়েছে এবং সেই প্যারামিটারের রেঞ্জগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সেই রিকোয়ারমেন্টসের যে বিষয়গুলো বোঝানো হচ্ছে তা হচ্ছে নাম্বার 1, ময়েশ্চার অন ড্রাই বেসিস পার্সেন্ট বাই মেস ম্যাক্সিমাম 9% থাকতে পারবে। নাম্বার 2, টোটাল অ্যাশ অন ড্রাই বেসিস পার্সেন্ট বাই মেস ম্যাক্সিমাম 7% থাকতে পারবে। নাম্বার 3, অ্যাসিড ইনসলিউবল অ্যাশ অন ড্রাই বেসিস পার্সেন্ট বাই মেস এটি ম্যাক্সিমাম 1.5% থাকতে পারবে। নাম্বার 4, ভোলাটাইল ওয়েল অন ড্রাই বেসিস পার্সেন্ট বাই মেস এটি মিনিমাম 0.1% থাকতে হবে। এবং নাম্বার 5, স্যালমোনেলা ইন 25 গ্রাম এটি 25 গ্রামে কোনো স্যালমোনেলা থাকবে না, অর্থাৎ অ্যাবসেন্ট থাকবে। তো আমরা কিন্তু কোয়ালিটি প্যারামিটারগুলো জানলাম এবং এটা রেঞ্জ সম্পর্কেও জানলাম। আপনারা যদি এই কোয়ালিটি প্যারামিটারের যে টেস্টগুলো রয়েছে টেস্ট মেথড জানতে চান তাহলে আমাদের অ্যানালাইটিক্যাল টেস্ট প্রসিডিউর ফর ফুড ইন্ডাস্ট্রি এই প্লেলিস্টে ফলো করতে পারেন এবং পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা টেস্টগুলো জেনে নিতে পারেন। ক্লোজ নাম্বার 4-এ প্যাকেজিং এবং মার্কিং সম্পর্কে বলা হচ্ছে। সেখানে ক্লোজ নাম্বার 4.1-এ প্যাকেজিং সম্পর্কে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে দ্য কোরিয়ান্ডার পাউডার শ্যাল বি প্যাকড ইন ক্লিন অ্যান্ড সাউন্ড পেপার ব্যাগস অর পেপার কার্টুন উইথ এ লাইনার অফ 75 micron or in tin plate or glass containers or aluminum foil pack or cellophane bag or food grade plastic containers. If a polyethylene liner is used in tin plate containers, it may be of 37.5 micron. The container shall be free from any fungal or insect infestation and shall be free from any undesirable smell. অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে আমরা কোন ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটাকে প্যাকেজিংয়ের জন্য ইউজ করতে পারবো এবং সেটি কিন্তু অবশ্যই কোনো প্রকার ফাঙ্গাল অ্যাটাক বা ইনসেক্ট ইনফেস্টেশন হতে পারবে না এবং পাশাপাশি এখানে কোনো খারাপ কোনো গন্ধ বা স্মেল থাকতে পারবে না। 4.1.1-এ যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে এ সুইটেবল নাম্বার অফ স্মল কন্টেনার্স মে বি প্যাকড ইন উডেন অর কার্ডবোর্ড কেসেস। ক্লোজ নাম্বার 4.2-তে মার্কিং সম্পর্কে বোঝানো হচ্ছে। সেখানে মার্কিং সম্পর্কে যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেই বিষয়টি হচ্ছে এ, নেম অফ দ্য প্রোডাক্ট উইথ ব্র্যান্ড নেম ইফ এনি, B, name and full address of the manufacturer or packers, C, batch or code number, D, net mass in gram, E, date of processing or packaging, F, date of expiry, G, maximum retail price or MRP, H, any other requirements according to Bangladeshi standard of weight and measurement, packaged commodity rules 2007। তো অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ডে যে মার্কিং এর রিকোয়ারমেন্টসটা রয়েছে তার পাশাপাশি কিন্তু প্যাকেজিং অ্যান্ড কমোডিটিস রুলস যেটি রয়েছে সেটি এখানে 2007 বোঝানো হচ্ছে, বাট আপডেটেড রুলস হচ্ছে 2018, সেটিকে কিন্তু ফলো করতে হবে। অ্যাকচুয়ালি 2015 এটি রিভিশন হওয়ার কারণে কিন্তু এই রিভিশনে 2018 আপডেটেড রুলসটি মেনশন করা হয়নি। তখন পর্যন্ত 2007 আপডেট ছিল, তাই 2007কে মেনশন করা হচ্ছে। সো এখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই মার্কিং রিকোয়ারমেন্টসের পাশাপাশি 2018-এর যে স্ট্যান্ডার্ডটা রয়েছে প্যাকেজিং অ্যান্ড কমোডিটিস যে রুলস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। 4.2.1-এ যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে if glass container are used, the marking for the instruction fragile shall be used in each case। এবং 4.2.2-তে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে প্রতিটি প্যাকে BSTI কর্তৃক যে BDS এর মার্ক রয়েছে সেটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু অ্যাটাচ করতে হবে এবং মার্কের অ্যাটাচমেন্টের জন্য যে রুলস বা রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো মেনটেন করতে হবে।
নেক্সট যেই ক্লোজটি রয়েছে সেটি হচ্ছে ক্লোজ নাম্বার 5। এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে স্যাম্পলিং সম্পর্কে, অর্থাৎ টার্মারিক পাউডার যখন আমরা স্যাম্পলিং করব তখন কিন্তু অবশ্যই BDS 1011 এর যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই অনুযায়ী এটাকে স্যাম্পলিং করতে হবে, এখানে এই বিষয়টি বোঝানো হচ্ছে। এবং লাস্ট যে ক্লোজটি রয়েছে ক্লোজ নাম্বার 6, সেখানে হচ্ছে টেস্ট সম্পর্কে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টসের যে টেবিলটি রয়েছিল সেই টেবিলে যে টেস্টগুলো রয়েছে সেটা আমাদেরকে অ্যাবজেক্ট ওয়েতে টেস্ট করতে হবে, এবং সেই টেস্টের জন্য যে রিয়েজেন্টগুলো ইউজ করবো সেটি স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট হতে হবে, এবং সেটাও কিন্তু BDS স্ট্যান্ডার্ড অনুযায়ী রিয়েজেন্টের যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করে যেই রিয়েজেন্ট তৈরি করা হয় সেই রিয়েজেন্ট দিয়েই কিন্তু আমাদেরকে এই টেস্টগুলো পারফর্ম করতে হবে। তো আশা করছি যে আজকের এপিসোড থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোরিয়ান্ডার পাউডার বা ধনিয়ার গুঁড়া উৎপাদনের জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্টসকে ফলো করতে হয় এবং সেখানে কী স্ট্যান্ডার্ড থাকে, এবং আমরা যদি কোরিয়ান্ডার পাউডার উৎপাদন করতে যাই তাহলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো কনসিডার করে উৎপাদন করতে হবে। নেক্সট কোনো এপিসোডে আবার কোনো BDS বা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।